ডিভোর্সের 10 বছর পর আমার নিজের প্রথম স্বামী বাড়িতে প্রবেশ করলাম। এত বছর পর নিজের ফেলে যাওয়া সংসারে আবার আসতে হবে কিংবা আসতে পারবো তা কল্পনা বা স্বপ্ন কোনোদিনও কখনো মাথায় আসেনি। তার নতুন সংসার, নতুন বউ, এমনকি একটা ফুটফুটে মেয়ে ছিল। তার এই সুযোগে সংসার আমার জায়গা না হওয়ায় স্বাভাবিক ছিল। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সকল কিছু হার মেনে আবারও আমাকে আসতে হলো হৃদের বাড়িতে। সমাজ কিভাবে নেবে, মানুষ কি বলবে, সব কিছুর পরোয়া পেছনে ফেলে কোনো এক অদৃশ্য মায়ার অবৈধ পেছুটার আর প্রিয় সেই মানুষ, প্রিয় সেই সংসারের কাছ থেকে দেখার লোভ আমাকে এনে দাঁড় করিয়েছে হৃদের দরজায়। নিজেকে আর আটকাতে পারেনি এই সুযোগ থেকে। কলিং বেল চাপতে দরজা খুলে দিল রিধিকা। তুমি কি পুতুলাম্মা? বুঝলাম পেশায় হয়তো বলে রেখেছে আমি আসবো, আর আমাকে পুতুলাম্মা বলতে শিখিয়েছে। হ্যাঁ, আমি পুতুলাম্মা। আসো আসো, মা ভেতরে আছে। আমি তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি আসতে এত দেরি করলে কেন বলো তো? বাড়িতে কাজ ছিল তো তাই। কিন্তু আমি তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি মামুনি। বিকেলে এনে দেবো কেমন? সমস্যা নেই, বেশি চকলেট খেলে দাঁতে পোকা ধরবে, তাই আমি কম চকলেট খাই। মা বলছে বেশি চকলেট খেলে মায়ের মতো অসুস্থ হয়ে যাব আমিও। রেডির সাথে কথা বলতে বলতে তৃষার রুমে চলে আসলাম। রুমটা ঠিক তৃষা বললে চলবে না, রুমটা হৃদির, যে রুমে 10 বছর আগে আমি আর হৃদ থাকতাম। নতুন বউ সাজিয়ে এই রুমে এনে বসানো হয়েছিল আমায়। আজ বহু বছর পর আবার বসলাম সেই ঘরটাতে। আমাকে দেখে তৃষা শুয়া থেকে উঠে বসলো। দিদি বলছে, মা দেখো পুতুলাম্মা এসে পড়েছে। আপনি এসেছেন আপু? আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তা আন্টি ওরা কেমন আছে? আছে ভালোই, এই বয়সে আর কেমন থাকবে। আসতে দেরি হলো, নতুন বাসা, সবকিছু গোছ গাছ করে রান্না করে এসেছি। আবার সন্ধ্যায় চলে যাব। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতে তৃষা সহ আমি ছুটলাম কি হয়েছে দেখতে। রান্নাঘরে আসতে দেখলাম আমার শাশুড়ি হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে গেছে। আমার শাশুড়ি বলা চলে না এখন, যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে। কি বলে সম্বোধন করব বুঝছি না। তৃষা ধরে ধরে উঠলে ওনাকে। দিদির মা হয়তো জানতো আমার আসার কথা, তবে আমার সাথে কথা বলতে ইতস্ত বোধ করছেন। তৃষা অসুস্থ থাকার কারণে হয়তো ওনাকে এই বসে রান্না করতে বসতে হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। 10 বছর আগে আমি রান্না করে অফিস যেতাম, আর অফিস থেকে এসে রাতে রান্না করতাম। খাবারটা গরম করে খেতেন না আমার শাশুড়ি, আর সেই মানুষটা আজকে এই বসে রান্না করতে হচ্ছে। তৃষা তুমি ওনাকে নিয়ে রুমে যাও, আমি বাকি রান্নাটা শেষ করছি। আপা আপনি রান্না করবেন? তৃষার উত্তরে ছোট্ট জবাব, সমস্যা নেই, অভ্যাস আছে। দিদির মা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার চোখে মুখে অপরাধবোধের স্পষ্ট ছাপ। কথা বাড়ালাম না, তৃষাও চলে গেল শাশুড়িকে নিয়ে। রান্না করতে করতে মনে পড়ল পাঙ্গাস মাছ দিদির অনেক পছন্দর পর ছিল। পৃথিবীতে এত এত মাছ থাকা সত্ত্বেও তার প্রিয় মাছের তালিকায় একদম উপরের নামটা ছিল পাঙ্গাস। যে মাস এই বাড়িতে ছিলাম, সপ্তাহে 5 দিন কম করে পাঙ্গাস মাছ রান্না করতে হতো আমাকে। পাঙ্গাস মাছ ভাজা, পাঙ্গাস মাছের দোপোজা বোনা, পাঙ্গাস মাছের রসা, আরও কতভাবে যে করতাম। আর হৃদ খেয়ে বলতো, তোমার হাতের পাঙ্গাস মাছ ঠিক তোমার মতোই স্বাদ। মনে করে ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি এসে পড়ল। রান্নাঘরে ফ্রিজ খুলে পাঙ্গাস মাছ খুঁজতে পেলেও গেলাম। মুরগির মাংসের মতো সকল মশলা দিয়ে কষিয়ে রান্না করলাম। সচরাচর এভাবে মাছ রান্না করা কমই হয়। রান্না শেষ করে রিধিকে গোসল করিয়ে বিকেল বাড়ি এসে পড়লাম। শত জোর করেও তৃষা খাওয়াতে পারল না, বলে এসেছি কাল খাবো। এখন থেকে তো প্রতিদিনই আসতে হবে। হৃদের মা আর আমার সামনে আসেনি। হৃদের বাবা বিছানায় পড়া, শোয়া থেকে উঠতে পারে না একা কারো সাহায্য ছাড়া। ওই বাড়িতে হাঁসফাঁস লাগিয়েছিল অনেক। এত বছর পর নিজের ছাড়ানো সংসার কেমন এক অনুভূতি বলে বোঝানো সম্ভব না। 10 মিনিটের দূরত্বের বাসা। এই বাড়ি থেকে আমি যে নতুন বাসায় উঠেছি তার। হেঁটে এসে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়তে সামনে এক গ্লাস পানি ধরালো। জানি এটা আর কেউ না, ঝিমের হাত। সবসময় বাইরে থেকে আসলে ঝিম পানি এগিয়ে দেয়, সকল কাজে হাত লাগায় আমার সাথে। আমি মানা করলেও করবেই। তার মধ্যে আমার কষ্ট হয় সব একা করতে, তাই সে সাহায্য করলে আমার কষ্ট কম হবে। ঝিমের বয়স এবার 12 চলছে, আর কমাস পর 13তে পা রাখবে।
বরন্ত বয়সে উচ্চতা প্রায় আমার সমান হয়ে গেছে। লক্ষ্মী একটা মেয়ে। অন্যথায় রিম, এর বয়স 10। আসলে ঝিমের থেকে ছোট হলেও বেশ চঞ্চল। সারাদিন এটা সেটা খুঁটিনাটি করবি। তবে একটা দিক থেকে দুজনের অনেক মিল। দুজনে আমাকে ছাড়া ঘুমাতে পারে না, আমাকে ছাড়া খাবার খাবে না। এই অভ্যাসগুলো তারা একমত। বা কখন এলে? আর ওই আন্টিটার শরীর কেমন? সারাদিন কি কি করছি? রিমের এত প্রশ্নের বিরক্ত হয়ে ঝিম বলল, আর রিম, শুরু হয়ে গেছে তোর বকবকানি। মা মাত্র এসেছি, ফ্রেশ হবে, খাবে, তারপর তো সব শুনতে পারবি নাকি? না বাবা, আমার তোর মতো অত ধৈর্য নেই। রিম, তুমি আবার অপুকে তুই দিয়ে বলছিস? আমার আমার চোখ পলকানিতে হালকা ঝাপসে গেল। রিম সব শেখাতে পারলে এই জিনিসটা কিছুতেই রিমকে আয়ত্ত করতে পারেনি। সেই রিমকে তুই করে বলে বারবার। এত অবশ্যই রিমের কোনো আপত্তি করে না, তবে আমি বকা দিই। থাক মা, আমরা তো বোন, তুই বললে কিছু হবে না। হয়েছে, এতক্ষণ তো দুইজন ঝগড়া করছিলিস, যে আমি বকা দিলাম এখন বোনের পক্ষ ধরা হচ্ছে তাই? খাবার টেবিলে পাঙ্গাস মাছ এভাবে রান্না হতে দেখে বেশ চমকালো হৃদ। তবে কিছু জিজ্ঞেস করলো না কাউকে। রিদিতাও খাবারটা বেশ মজা করে খেয়েছি। তৃষা খেয়াল করলে আনমনে কিছু একটা ভেবে হাসলো। পরক্ষণের মুখে এক অনিষ্টতার ছাপ পড়ল। চোখের কর্নিশা বিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুহূর্তে তা হাত দিয়ে মুছে নিল। যা সকলের আড়ালেই থাকলে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।